রক্তবীজ 2 এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি। এই ধরনের সাবজেক্টকে অনেকে হাত দিতে ভয় পায় যে আমরা ভুক্তভোগী হচ্ছি আর যারা আমাদেরকে চালনা করছে তারা তো বেশ ভালোই আছে, ভুক্তভোগী তো আমরা সাধারণ মানুষ। মনিরকে জীবন্ত করে আরো মারাত্মক ভয়ঙ্কর করে তোলাটা তোমার কাছে কি চাচ্ছ? মুনির আলমকে ভালোবাসতে বাধ্য করবে নাকি ঘৃণা করতে ভালো, একটু কনফিউজ থাকবে পুরো জিনিসটার মধ্যে। তোমার পরে টলিউডে আর কোনো সুপারস্টার এলো না। সুপারস্টারটা একটা আমার ওপর খাটে না। এই সুপারস্টার জিনিসগুলো না অন্য, এইগুলো হয় হচ্ছে যে একটা আবেগে চলে যাওয়া, হুড়মুড়িয়ে আছে বলে চলে যাওয়া না। আমি বিলিভ করি জায়গাটা আমার এখন নয়। আই নিড আ গুড ডিরেক্টর, আই নিড আ গুড স্টোরি, আই নিড আ গুড ট্রেলার টু ব্যাক মি আপ। সব থেকে বড় ইস্যু হচ্ছে সিঙ্গেল স্ক্রিন হারিয়ে যাওয়া। একটা সিনেমার প্রতি মানুষের ভালোবাসা, সিঙ্গেল স্ক্রিনে যাবো, এনজয় করবো, অ্যাকশন দেখবো, গান দেখবো, সেই সময়গুলো না ছিল। এখন সেগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে। বড় শপিং মল, লাক্সুরিয়াস শপিং মল তোমাকে দেখতে পেলো, ইউ আর অঙ্কুশ, রাইট? আই হ্যাভ সিন ইওর মুভি, সিন ইওর মুভিজ বলে নামই মনে করতে পারছে না, হয় কখনো? তোমার চোখের দিকে তাকিয়ে নায়িকার রাতে ঘুম আসছে না, ঘুম উড়ে যাচ্ছে। কেমন লাগে? আরে ও ইন্দ্রিলার থাকলে আমি জিজ্ঞেস করতাম, ওগুলো না ফিলই হয় না কিছু, বিকজ কি হয় না, এগুলো না দেখে দেখে না এখন হয়ে গেছে। তিনি দুর্দান্ত অভিনয় করেন, ফাটিয়ে নাচেন, গানটাও দারুণ করেন। টলিউডের এই মুহূর্তে যারকে নিয়ে আমি কথা বলছি, সেখানে টলিউডের অনেক অভিনেতাই নায়কের দৌড়ে, কিন্তু এই সময়ে দাঁড়িয়েও তিনি খতরনাক খলনায়কের ভূমিকা অনায়াসে বেছে নেন। টলিউডে এরকম ভার্সেটাইল অভিনেতা একজনই হতে পারেন, তিনি হচ্ছেন অঙ্কুশ। অঙ্কুশ, ওয়েলকাম টু আজকাল ডট। থ্যাংক ইউ। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, লাস্ট তোমার আগের ছবির আগে কথা হয়েছিল। কিন্তু আমি না জাস্ট চমকে গেছি, বিশ্বাস করো, রক্তবীজ 2 এর ট্রেলারটা দেখে। আউটস্ট্যান্ডিং অঙ্কুশ। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন, এরকম মিষ্টি মিষ্টি একটা দেখতে ছেলে যে সবসময় মিষ্টি মিষ্টি হাসে, সে কি করে এরকম খতরনাক এক্সপ্রেশন দিতে পারে? এই প্রশ্নটা আমার তোমার কাছেও। না, অ্যাকচুয়ালি মানে আমার না ক্যারেক্টারটা এতটা পছন্দ হয়েছিল, এতটা ভালোবেসে ফেলেছিলাম ক্যারেক্টারটাকে, যে আমি না সত্যি মানে যখনই যেরকমই ইন্টেন্স সিন হোক বা কি লাইট হার্টেড সিন হোক মুনির আলমকে নিয়ে, মানে আমি জান দিয়ে দিয়েছিলাম ওই সিনটার মধ্যে। কারণ যখন কেউ যে কোনো অভিনেতা তার পছন্দের চরিত্র পায় না, সে সত্যি 100% দেওয়ার চেষ্টা করে সেই চরিত্রটাকে। তো আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই ট্রেলার বেরোনোর পর অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি ট্রেলারের, বা মুনির আলমের যতটুকু ঝলক মানুষ পেয়েছে ট্রেলারে, সেখান থেকে যেভাবে মুনির আলমকে অ্যাকসেপ্ট করেছে মানুষ, এবং অ্যান্টাগনিস্ট প্লে করা সত্ত্বেও যেভাবে এক্সাইটমেন্ট ওই চরিত্রটা নিয়ে মানুষের মধ্যে, সেটাতে আমি সত্যি খুব মানে খুশি। মানে এটা তোমার জুলফিকারের পরে এটা আবার তোমার পুজো রিলিজ। হ্যাঁ, জুলফিকার এবার আই থিংক না, হ্যাঁ, বলদুর্গা মাইকি তো জুলফিকারের আগে মনে হয়েছিল, বল না, বলদুর্গা মাইকি মনে হয় জুলফিকারের আগে। হ্যাঁ, 17 পর ওরকমই কিছু হবে না। আমার লাস্ট আই থিংক ভিলেন ছিল পুজো রিলিজ, এফআইআর ছিল পুজো রিলিজ। হ্যাঁ, ওই দুটো পুজো রিলিজ ছিল। বা হ্যাঁ, তারপরে কতটা এক্সাইটেড তুমি? পুজো রিলিজের একটা ব্যাপার, পুজো রিলিজের একটা ব্যাপার থাকে, একটা টেনশন, একটা এক্সাইটমেন্ট অবশ্যই থাকে। না থাকলে একটু লেফট আউট ফিল হয় ঠিকই, যে মনে হয় যে আমার ছবিও থাকলে প্রমোট করতাম, একটু করতাম, এক্সাইটমেন্ট থাকতো। না থাকাটাও আরেকটা পজিটিভ দিক হচ্ছে, একটু শান্তির ঘুমটা হয় পুজোর সময়, একটু শান্তিতে ঘুরতে পারি ফ্যামিলির সাথে, সবকিছুর সাথে। নাহলে ফ্যামিলির সাথে সারাক্ষণ ঘুরলেই এই যে নিউজ নেওয়া, কি হলো, ফিডব্যাক কি অডিয়েন্সের, বুক মাই শো খুলে দেখা যে মানুষ কিরকম ফুটফলস হচ্ছে, এইগুলো যেমন চলে পুজো রিলিজ হলে সারাক্ষণ ধরে, তখন একটু যেমন ফ্যামিলির সাথে সময় কাটাতে কাটাতে ওইগুলো দেখি, ওরা একটু ডিস্টার্ব হয়। এটা হবেই, বাবা ঠিক আছে, হয়ে গেছে, সিনেমা রিলিজ হয়ে গেছে, এখন ছেড়ে দে, এত টেনশন করিস না, আমাদের সাথে ঠিক করে সময় কাটা। কিন্তু প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর ফোন চেক করা, তারপরে ফোন করে জানানো যে এই থিয়েটারে কি রেসপন্স, ওই থিয়েটারে কি রেসপন্স, এইগুলো একটু হয়। এটা তুমি অ্যাডভান্টেজ বলো বা ডিসঅ্যাডভান্টেজ যাই হোক না কেন, এটা হয়। কিন্তু এক্সাইটমেন্ট, নার্ভাসনেস তো থাকেই। আর অঙ্কুশ তখন পরিচালক বলুন আর তার প্রিয় মানুষ, তার তো অঙ্কুশকে পুরোটাই চাই না, অর্ধেক পেলে হবে না। কিন্তু এবারে কিছুটা তো স্বস্তিতে তুমি আছো, অলরেডি আইএমডিবির তালিকায় ট্রেন্ডিং রক্তবীজ। দিস ইজ আ ভেরি, মানে এটা খুবই একটা বড় জিনিস, এবং এত ন্যাশনালি বড় বড় হিন্দি সিনেমা, তামিল সিনেমা, তেলেগু সিনেমা সব মিলিয়ে আইএমডিবির মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজ অফ 2025 এর মধ্যে শীর্ষে থাকা, একটা ম্যাসিভ পার্সেন্টেজ ফর আ বেঙ্গলি ফিল্ম, এইটা কিন্তু সত্যি খুব বড়।
একদম। আর এই জিনিসটা তুমি ম্যানিপুলেট করতে পারবে না, একদম। কারণ তুমি কি করে হিন্দির সাথে লড়ে ম্যানিপুলেট করবে, মানে ম্যানিপুলেট শব্দটা আমাকে একটু না মানে এটা তুমি ম্যানিপুলেট করতে পারবে না, এটা একদমই তুমি তাই। না লোক দিয়ে করাতে পারবে না, তুমি টাকা দিয়ে, এগুলো বিকজ আমাদের সাথে হিন্দির সিনেমাগুলো আছে, তারা যদি ম্যানিপুলেট করতে চায় আমরা ধারে কাছে থাকবো না তারা। একদম। তো এটা খুবই অর্গানিক্যালি এবং খুবই মানুষের সত্যিই পছন্দের তালিকা। এবং আমার যেটা মনে হয় যে যত বাঙালি আছে, আর শিবুদার নন্দিতাদের কিন্তু নন বেঙ্গলি অডিয়েন্সও খুব আছে, এটা বেলা শেষে বলো বা বহুরূপী একদম। বলো, প্রচুর নন বেঙ্গলি অডিয়েন্স পোস্ত তো হিন্দিতে হয়েছে। প্রচুর নন বেঙ্গলি অডিয়েন্স আছে, ওই জন্য ন্যাশনালি খুব ভালো রেজাল্ট করে শিবুদার নন্দিতাদের ছবি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় রক্তবীজ 1 এর এই হাইপটা এই কারণেই, তারপর বাঙালির সাথে সাথে অনেক নন বেঙ্গলিরাও হয়তো এক্সাইটেড এই ছবিটা নিয়ে। তো সেই কারণেই, কারণ এর ট্রেলার মেকিংটা এমন একটা মানে লেভেলে না, যেখানে লার্জার দ্যান লাইফ দেখাচ্ছে। আর এই লার্জার দ্যান লাইফটা এখন অল ওভার ইন্ডিয়ার কিন্তু একটা মূল মন্ত্র ছবি, দর্শক এই জিনিসটাকে খুব পছন্দ না করছে। আরেকটা জিনিস না ধরো, মানে রক্তবীজ 2 এর ক্ষেত্রে আমি বলছি, রক্তবীজ 2 এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি। তুমি যদি ট্রেলারটা দেখো তুমি হয়তো একমত দেখেছো হবে, তো, দেখেছি মানে কতবার দেখেছো তুমি ভাবতে পারবে সব না। থেকে প্রাসঙ্গিক ছবি। এই ধরনের সাবজেক্টকে অনেকে হাত দিতে ভয় পায়, কিন্তু জিনিয়াদি একটা দুর্ধর্ষ রিসার্চের মাধ্যমে এই সিনেমাটা, তুমি এই সিনেমাটার মধ্যে না যাই দেখবে তুমি অস্বীকার করতে পারবে না কোনো জিনিস। একদম। এবং তুমি প্রচুর সংলাপ আছে এই ছবিটার মধ্যে, ট্রেলারের মধ্যে। তুমি বলো না, এখনই বলো না, অনেক সংলাপকে তুমি কি অস্বীকার করতে পারবে না, এবং কোথাও সন্ত্রাস, কোথাও সেটা সংগ্রাম। সংগ্রাম, তারপরে অনেক, মানে এখন আমি খুব বেশি বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে, কিন্তু অনেকে অনেক একটা বলো যেটা আমার মাথায় এই মুহূর্তে ক্লিক করছে না। না, কি বলি, এই যে আমার একটা মনে পড়ছে, যেটা আমি হুবহু বলতে পারবো না, কিন্তু এই যে নেতারা সবাই মিলে যেটা করেন তারাই আমাদের শত্রু আসল। হ্যাঁ এবার এটা এটা এই যে এই যে এই যে এই যে ধরো কিছু কিছু জায়গায় ধরো অনেক মানুষ ভুক্তভোগী হয়ে জিনিসগুলো মনে মনে বলে যে আমরা ভুক্তভোগী হচ্ছি, আর যারা আমাদেরকে চালনা করছে তারা তো বেশ ভালোই আছে, ভুক্তভোগী তো আমরা সাধারণ মানুষ। এইগুলো অনেকেরই ভাবনা চিন্তা থাকে, তো কোনোটাই তুমি অস্বীকার করতে পারবে না। এবং এত মোস্ট রেলেভেন্ট ফিল্ম অফ রিসেন্ট। এবং এখন যে পরিস্থিতি ভারত বাংলাদেশের মধ্যে যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা করা বা রিলিজ করা যথেষ্ট সাহসের। তুমি দেখো আজকে অনেকে থাকবে যে হয়তো কিছু কিছু সংলাপে কিছু কিছু সিচুয়েশনে তারা এগ্রি করবে, কেউ কেউ করবে না। সো ইট উইল বি এ ডিবেটেবল কাইন্ড অফ আ থিং। তো সেই জন্যই বলছি এত সাহসী ছবি বানানো, মানে হ্যাটস অফ টু শিবুদা নন্দিতা দি, হ্যাটস অফ টু জিনিয়া দি ফর রাইটিং সাচ কাইন্ড অফ স্ক্রিপ্ট এন্ড ফর হার রিসার্চ। একদম। তুমি কোনো কিছু কিন্তু ফেক বা বানানো মানে নিজের মতো করে বানানো কিছু পাবে না, প্রত্যেকটা জিনিস রিসার্চ করা। কোনো স্টোরি করতে গেলে প্রত্যেকটা জিনিস রিসার্চ করা, হোমওয়ার্কটা সলিড হোমওয়ার্ক, না হলে হবে না। কিন্তু কোথাও কি একটু চাপ ছিল তোমার? মুনির প্রথম মিশনটা সাকসেস করতে পারেনি, মুনির আলী, এবারে দায়িত্ব তোমার। তো চাপটা কি সেখানে ছিল, নাকি মুনিরকে জীবন্ত করে আরো মারাত্মক ভয়ঙ্কর করে তোলাটা তোমার কাছে একটু চাপ ছিল? না, মনির আলমের নাম যেটা বললাম, এই ক্যারেক্টারটা আমি এই কারণে বেছে নিয়েছি কারণ মনির আলমের অদ্ভুত কিছু প্রিন্সিপাল আছে, কিছু নীতি আছে, ওর অনেক শেডস আছে, লাইফের অনেক ফেজ দেখাচ্ছে, যা তুমি ট্রেলারেও দেখেছো। সেই জিনিসগুলো এতটা ইন্টেন্স, এতটা মন কাড়বে এবং এতটা মানুষকে ভাবতে বাধ্য করবে, এতটা মনির আলমকে ভালোবাসতে বাধ্য করবে নাকি ঘৃণা করতে, ভালো, তুমি কনফিউজ থাকবে পুরো জিনিসটার মধ্যে। এবং সেইখানে আমার ক্যারেক্টারটা নিয়ে এত এক্সাইটমেন্ট। প্রথমে তো আমরা মনির আলমকে প্রেম করতে দেখি, রোম্যান্স কোনো সিকোয়েন্সে এক্স্যাক্টলি। এবং পার্ট 1 এ যেভাবে হালকা করে একটু ইয়ে করে দিয়েছে, যে কারণে যে হ্যাঁ হি ইজ দ্য মাস্টারমাইন্ড, এইটা করে জাস্ট ছেড়ে দেওয়া। এবং আমাকে অতটা হোমওয়ার্ক করতে হয়নি সেটার জন্য, আমি জাস্ট একটা এক্সপ্রেশন দিয়েছি যে হ্যাঁ হ্যাঁ আমি তো ছিলাম, মানে এইটুকুই আমার এক্সপ্রেশন দিতে হয়েছে। এইখানে মনির আলমকে জীবন্ত করে তোলা পুরোপুরি ভাবে ভেরি ডিফিকাল্ট। একদমই তাই। ওকে, একটা কথা বলো, যে তোমার পরে টলিউডে আর কোনো সুপারস্টার এলো না, প্রযোজক হিসেবে তুমি এটাকে কিভাবে দেখবে? না সব থেকে আগে বলি আমিও কোনো সুপারস্টার নই, সেটা নয়, বাট হ্যাঁ সেরকম ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি, অবশ্যই তাই। সুপারস্টার ইজ আ সেপারেট থিং, যে তোমার যেমনই গল্প হোক যাই হোক না কেন, পিপল উইল কাম ফর ইউ অনলি। আমার সেই জায়গাটা নেই, আই নিড আ গুড স্ক্রিপ্ট, আই নিড আ গুড ডিরেক্টর আমাকে পুশ করার জন্য। সেই জন্যই বললাম সুপারস্টার ট্যাগটা আমার ওপর খাটে না। বাট হ্যাঁ তুমি যদি বলো তাহলে সব থেকে বড় ইস্যু হচ্ছে সিঙ্গেল স্ক্রিন হারিয়ে যাওয়া। আমি এটা আগেও বলেছি যে আমিও যখন সেভাবে নাম করিনি, আমি ইডিয়েট, কানামাছি,
খিলাড়ি থেকে আস্তে আস্তে সেই জায়গাটা তৈরি হওয়া, কি করে তোকে কি করে বলবো, তোকে বলবো, তারপর সেই জায়গাটা আরো শক্ত হওয়া, বাকি ছবি আমি জুলফিকার, যেতে- আমি 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 শুধু যে শুধু তোমায়, চেয়েছি তোমায়। সেই যে আরো শক্ত হওয়া জায়গাটা, এগুলো ফেজ গুলো রেখেছি। কিন্তু ইনিশিয়াল স্টেজে ধরো ইডিয়েট, তখন সদ্য সেকেন্ড ছবি, অত লোকে আমায় চেনে বা ওরকমও নয়, ফ্যান ফলোয়িং ওরকমও নয়। আমি ওই সময় না হল ভিজিট করতে গেছিলাম আচ্ছা, সিঙ্গেল স্ক্রিনস গুলো, তুমি রিয়াকশনস ইমাজিন করতে পারবে না। মানে মানে চেয়ার আমি পাতা যাচ্ছে, আমি অবাক, সিটি আমি মারছে। অবাক হয়ে গেছি, মানে বেঁচে ফিরে আসতে পেরেছি ওই ভিড় থেকে, এটাই সৌভাগ্য। মানে আমি না নিজেই অবাক হয়ে যাচ্ছি যে মানে এরকম কেন করছে এরা, আমাকে কি অনেক বছর ধরে তো চেনে না। সো তখন রিয়েলাইজ করলাম যে সিনেমার প্রতি ভালোবাসা, ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট কি একজন একটা সিনেমার প্রতি মানুষের ভালোবাসা। সিঙ্গেল স্ক্রিনে যাবো, এনজয় করবো, অ্যাকশন দেখবো, গান দেখবো, সেই সময়গুলো না ছিল। এখন সেগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে। এবং যতই বলো না কেন যে আজকে কোনো একটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বা সেই রকম, মানে ধরো তোমাকে দেখতে পেলো ওরা মলে, বড় শপিং মল, লাক্সুরিয়াস শপিং মল, তোমাকে দেখতে পেলো, ইউ আর কুশ, রাইট? আই হ্যাভ সিন ইউর মুভি, সিন ইউর মুভিজ বলে নামই মনে করতে পারছেন না, হয় কখনো? হ্যাঁ, নাইস টু মিট ইউ, আমি খুব বড় ফ্যান, আমি তোমার খুব ছবি ভালো লাগে। এতে স্টার হয় না, স্টার হবে চিৎকার করে দৌড়ে এসে ছুতে চাইবে, দ্যাট ইজ স্টার, যেটা সিঙ্গেল স্ক্রিন থেকে হয়। এবং সিঙ্গেল স্ক্রিন জবে থেকে ওই জায়গাটায় চলে গেছে খুব দুর্ভাগ্যবশত, এবং 700-800 খানা হল থেকে আজকে হাতে গোনা কয়েকটা পড়ে আছে। কোথা থেকে তৈরি হবে বলো? মানে আমারও খুব খারাপ লাগে সেই জিনিসটা অবশ্যই। বাট আমাদের যেটা করণীয় আমরা চেষ্টা করে যেতে পারি, কারণ আমিও তো নিজেও বলেছি যে আমি আমি অ্যাজ যবে থেকে আমার প্রোডাকশন হাউস খুলেছি, অ্যাজ আ প্রডিউসার, আমার যখন নিজের মানে পায়ের তলার মাটি শক্ত হবে প্রডিউসার হিসেবে, আমি তো করবো নিউ কামার্সদের নিয়ে কাজ, নিউ হিরোজ, আর তাদেরকে সেরকম ভাবেই কাজ করবো। যদি আমি নিজে হিরো হতাম, যে পরিশ্রমটা বা যে ডেডিকেশনটা দিয়ে করতাম, আমি তার জন্যও করবো, সেই নতুন ছেলেটার জন্যও করবো, যাতে সে রাতারাতি স্টার হতে পারে এমন একটা সিনেমা থেকে। একজন প্রোডিউসারের সাফল্য তো সেখানে আলাদা আনন্দ, আলাদা। সেম চেষ্টাটা করবো তাকে নিয়ে। তো সুতরাং মানে এইটা সত্যি হওয়া উচিত। তুমি ওই সময়টাকে মিস করো এখন? প্রচন্ড মিস করি। আমার খারাপ লাগে এখন আমরা কোনো সিনেমাতে হল ভিজিট করতে যেতে পারি না কেন, আমার হাতে গোনা কয়েকটাই তো পড়ে আছে যেখানে হল ভিজিট করি। প্রিয়া যাই, নবীনা যাই, স্টার থিয়েটার যাই, সাউথ সিটি যাই, বা এরকম। আগে আমরা একটা জায়গায় যেতাম, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, আমরা পর 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 হল ভিজিট করতে যাচ্ছি একটা, সেই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মাঝখানে হলগুলো গায়েব, গায়েব। সো আমাদের না ইচ্ছা করে না যে বাইরে গিয়ে কোথাও হল ভিজিট করে আসি বা কিছু এরকম করে আসি, তো লিটারালি গায়েব। এবং যা হয় আর কি, মানে তখন আমাদের না ওই এক্সাইটমেন্টটা ছিল যে একটা চেন ধরে চলো হল ভিজিট করি, একদিনে 6টা, পরের দিন আরো 6টা। এখন এক এক দিন ডিসাইড করবো কলকাতার যে চত্বরগুলো করলাম, বাইরে যেই যাব 2-1টার বেশি তো আমি তো ওই সময়ের মধ্যে কেটারি করতে পারবো না, ওই দুটো তিনটের বেশি, মাঝেরগুলো তো নেই আর। সো সেভাবে প্ল্যানিংও করতে পারি না এখন আমরা হল ভিজিট করার জন্য। সো এটা খুব 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 দুর্ভাগ্যজনক বিষয়। তো আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিন এখনো অনেক হল হচ্ছে, এসবিএফ তৈরি করছে, তারপরে শতদীপ সাহা, এসএসআর ওরা তৈরি করছে, আরো অনেক আছে যারা থিয়েটার্স, এসকে মুভিজ, অশোকজি থিয়েটার্স আছে। তো কি হয় না, মানে এই যে এদের এখন সবাই প্যাশনেটলি, যারা প্যাশনেট ফিল্ম মেকার্স, যারা সিনেমাকে ভালোবাসে, তারা চেষ্টা তো করছে, দেখা যাক। তুমি এটা কি করলে? তোমার চোখের দিকে তাকিয়ে নায়িকার রাতে ঘুম আসছে না, ঘুম উড়ে যাচ্ছে। কৌশানী ও আচ্ছা আচ্ছা, বলেছে তো, মানে সিনেমায় গল্প বলেছে, সেটাই, হ্যাঁ তাই বলি, সিনেমায়। হ্যাঁ, এটা কি করলে? কি আছে তোমার চোখে? ওটা খুব, ওটা খুব খুব টাচি একটা ডায়লগ, খুব ইন্টারেস্টিং সিনটা, আমি খুব বেশি রিভিল করছি না, যে ওই সিনটা খুব ইন্টারেস্টিং সিন, কারণ তার ঠিক আগে তার পরে কিছু সিনস আছে যে কারণে তোমার ওই পার্টিকুলার সিনটা খুব ইন্টারেস্টিং লাগে। কতটা গভীরে যেতে হয়েছিল, কতটা গভীরে যেতে হয়েছিল। না, বাট অনেস্টলি বলবো, ওর সাথে আমার কেমিস্ট্রিটা খুব সুন্দর, এবং ওর সাথে আমার ওই যেহেতু বন্ডিং, বন্ধুত্বটা এত সুন্দর, এবং তো সুতরাং না ওই বলার সময়, ডায়লগ ডেলিভারির সময় না ওই জিনিসটা এটা হবেই। তোমার যদি রিয়েল লাইফে তোমার পোস্টারের সাথে যদি রিলেশন ভালো থাকে, ফর এক্সাম্পল আমি আর মিমি ধরে নাও, আমাদের মধ্যে যদি কোনো সিনস থাকে বা কিছু, আমি আর কৌশানী, আমি আর শুভশ্রী, আমাদের মধ্যে না এই বন্ডিং গুলো এমন আছে না, খুব ইজিলি ওই সিন গুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। না, এই যে আমি যেটা বলছিলাম তোমাকে, এই কেমিস্ট্রি রসায়ন নিয়ে তো সমাজ মাধ্যম সব জায়গায় তোলপাড় হয়ে যাচ্ছে, তোমাকে কৌশানীকে নিয়ে একসঙ্গে নতুন নতুন গল্প, এটা কি এনজয় করো? কেমন লাগে?
আরে ঐন্দ্রিলার থাকলে আমি জিজ্ঞেস করতাম, কিন্তু ওগুলো না ফিলই হয় না কিছু, বিকজ হ্যাঁ। কি হয় না এগুলো না দেখে দেখে না এখন মানে এটা তো সয়ে হ্যাঁ, গেছে সয়ে গেছে। কিছুই না। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও দেখেছি এই জিনিসগুলো হতে অন্যান্য আর্টিস্টদের ক্ষেত্রে, বলিউড অ্যাক্টার্স বা কিছু হলো, তা আমরা সেগুলো বিলিভও করতাম। সত্যি বলছি, আগে এখন তো মনে হয় ফেক নিউজ, আগেই আমরা বলে দিই না না এটা নিশ্চয়ই ফেক নিউজ, হেডলাইনের জন্য করা। আগে আমরা জেনুইনলি বিলিভ করতাম। স্টারডাস্ট ম্যাগাজিন একদম এগুলোতে সিলসিলার দৃশ্য দেখে সব কে বলবে না যে অমিতাভ রেখার মধ্যে কোনো সম্পর্ক এবং এই নেই। স্টারডাস্ট ইয়ে দেখে যখন পড়তাম পড়তাম যে যার ইয়ে বেরোচ্ছে এর সাথে হয়তো ছিল, এর সাথে সবগুলো বিলিভ করতাম। বাট ইটস ওকে, ইটস আ পার্ট অফ আ জব। লাইমলাইটে থাকলে এগুলো কিছু কিছু প্রোজ এন্ড কনস থাকবেই, বাট হ্যাঁ ঠিক আছে। তো অঙ্কুশ একটা কথা বলো, মাঝে মাঝেই তোমাকে বলতে শোনা যায় যে আমি এখন অভিনয়টা শিখেছি, হ্যাঁ, কিন্তু এটা কি তোমার ওই ট্রোল যারা করে তাদের ক্ষেত্রে ব্যঙ্গ করে তুমি বলো কথাটা? না না না, এটা সত্যি। দেখো আমি অভিনয় আমার কোনোদিন প্রপার ক্লাস করিনি। আমি যে আমি একটা 6 মাসের কোর্স করেছিলাম অভিনয়, কিন্তু সেই 6 মাসের কোর্সটা ওরকম নয় যে অভিনয় কিভাবে করতে হয় জেনেছি। সেখানে সেখানে কিছু টেকনিক্যাল জিনিস জেনেছি আর কি। যেমন তুমি ধরো এখানে কেউ আমার সাথে কথা বলছে, সে যদি দূরে চলে যায়, এবার যখন দূরে চলে গেল সে কিন্তু ক্যামেরার থেকে বেরিয়ে গেল, ঠিক আছে? এবার সেই ক্যামেরার থেকে বেরিয়ে সে নিজের মতো চলে গেল, সে তো আর তখন শটটা দেবে না, কিন্তু আমি তো ক্যামেরায়। সো আমি কি করে আমার চোখের মনিটাকে দিয়ে বোঝাবো যে সে আমার থেকে অনেক দূরে চলে গেল? সো এই কিছু টেকনিক্যাল জিনিসগুলো, ঠিক আছে, এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো তো সেগুলো শিখতে হয় কিছু। তো এই জিনিসগুলোই আমি 6 মাসে কিছু ছোট ছোট জিনিস শিখেছি। কিন্তু হ্যাঁ, এক্সপ্রেশন কিভাবে দিতে হয়, কি করলে মনে হবে যে হ্যাঁ এই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেল, এইগুলো কিন্তু অত ডিটেলিং এ শেখা 6 মাসের মধ্যে সম্ভব নয় বা ওরকমও নয়। আমি না শিখেইছি শুটিং করতে করতে, কাজ করতে করতে। কেল্লাফতে আজও আমার দেখলে মনে হয় যে এত খারাপ অ্যাক্টিং করেছিলাম, তারপর ইডিয়েটে মনে হয় এত খারাপ, তারপর কানামাছিতে যখন রাজদা এলো তখন আমার মনে হয় ও আচ্ছা একটু শিখলাম, হ্যাঁ আচ্ছা। লোকেও বলতে, মানুষও বলতে শুরু করলো অঙ্কুশের কিন্তু একটা চেঞ্জ ওভার কানামাছিতে, একটা ইন্টেন্স অ্যাক্টর ইয়েতে। তারপর খিলাড়িতে আবার হ্যাপি গোলা কি একটা ওরকম একটা ছেলে, আমরা ও আরেকটু ইমপ্রুভ হলো। তারপর জুলফিকারে আরো আমি শুধু চেয়েছি তুমি আরো, এই যে করতে 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজ যখন মানুষে বলে যে অঙ্কুশের মতো একজন অভিনেতা যে শিকারপুরের মতো সিনেমা পুল অফ, ওয়েব সিরিজ পুল অফ করতে পারছে, জুলফিকারের মতো একটা ইন্টেন্স সিনেমা পুল অফ করতে পারছে, আরো কিছু আমি শুধু চেয়েছি তোমার মতো একটা ইন্টেন্স লাভ স্টোরি, মির্জার মতো একটা ইন্টেন্স অ্যাকশন ফিল্ম, ভিলেনের মতো একটা ইন্টেন্স ক্যারেক্টার, তখন তো ম্যাজিকের মতো একটা ইন্টেন্স ক্যারেক্টার যেখানে বলছে ভাবতেই পারি না অঙ্কুশ এরকম ধরনের ক্যারেক্টার করতে পারে। তারপরে রক্তবীজ 2। তো সেখান থেকে তো অবশ্যই ভালো লাগে যখন মানুষ আস্তে আস্তে অভিনয় সত্তাটাকে চিনে আমার, সেটা নিয়ে বেশি কথা বলে রাদার দ্যান ডান্স এই ওই এসবের থেকে। তোমার এখানে রক্তবীজ 2-তে মিমির সঙ্গে ফাইট সিকোয়েন্স আছে, আবিরের সঙ্গেও ফাইট সিকোয়েন্স আছে, কোনটা বেশি চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? সবগুলোই বলতে পারো খুব চ্যালেঞ্জিং। দেখো ফাইটের থেকে বড় কথা না এখানে না মানে মস্তিষ্কের খেলাটা বেশি, পুরো বুদ্ধির খেলাটা বেশি। মানে ওইখানে না মানে করলাম সেটা বড় কথা, সেটা বড় কথা নয়, মাইন্ড গেমটা এখানে বেশি, এবং সেইটাই আমাকে আরো বেশি করে এক্সাইট করেছে এই সিনেমাটা করা। মনির আলম ক্যারেক্টারটা নিয়ে হাতে করে ডিসুম ডিসুম তো সবাই করতে পারে, সে তো গাজোয়ারি হয়ে গেল সেটা অন্য জিনিস, গায়ের জোরে আমি এই করলাম ওই করলাম, কিন্তু বুদ্ধির জোরে মানুষকে হারানো বা বুদ্ধির জোরে বোকা বানানো, ওটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। মানে অ্যাজ অ্যান অ্যাক্টরও সেই ধরনের ক্যারেক্টার প্লে করতে খুব ভালো লাগে। একদমই। কানামাছি প্রসঙ্গে আমার মনে পড়লো একটা কথা, ওখানে ছিলে তুমি ছিলে প্রোটাগনিস্ট এবং আবির ছিল অ্যান্টাগনিস্ট, এবং এখানে জাস্ট অপোজিট। তুমি আমাদেরকেই বলেছো, মানে আমরা তোমাকে ফোন করেছিলাম, সেখানে তুমি বলেছিলে যে শিবুদাকে বলবো এমন একটা ছবি বানাতে যেখানে যেটা জয়বীরু টাইপের হয়। Because the kind of love and respect I have for Abir Dana, it's মানে কি বলবো, মানে আমরা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসি, এবং এই ভালোবাসা না সবসময় দেখানোর ভালোবাসা নয়, কিন্তু খুব জেনুইন লাভ মন থেকে। তো সেই কারণে না খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই মানুষটার সাথে কোনো ভার্সেস ক্যারেক্টার প্লে করার, আনফরচুনেটলি বা ফরচুনেটলি বলবো, কারণ দুটো সিনেমায় খুব ভালোভাবে রক্তবীজ এত ভালো রেসপন্স, কানামাছি খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল। তো সেই জায়গা থেকে না মানুষ ভালোবাসছে ঠিকই এই জিনিসটাকে, কিন্তু আমি চাইবো অবশ্যই একটা কিছু। একদমই তাই। কিন্তু দেখো জুটি হিসেবে আমি যদি বলি তাহলে কিন্তু একটা সময় তুমি বেস্ট জুটি হিসেবে যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলে সেটা নুসরাতের সঙ্গে ছিল, হরিপদ ব্যান্ডওয়ালা। তো এখন অন স্ক্রিন যদি তোমরা আসো, সেই বন্ডিংটা কি দর্শক দেখতে নিশ্চয়ই পাবে তোমাদের মধ্যে? সেটা এখন বলা মুশকিল অনেস্টলি বলতে। এখন যদি তুমি বলো যে একসাথে কাজের কি সিচুয়েশন কি না, এখন তো আপাতত কোনো রকম
দূর দূর থেকে এখন আপাতত না অফার আছে নেই, আমি জানি না ইন ফিউচার কি হবে, বাট সেটা এখন বলাটা ডিফিকাল্ট যে সেটা, কারণ অনেস্টলি বলতে আমার খুব মানে কারোর প্রতি কোনো ওরকম নয় যে হেট্রেড বা কিছু, অবশ্যই নয়, হ্যাঁ, কেন সেটা হয় কেন না, থাকতে আমরা যাবে, এই সময় দাঁড়িয়ে- কিন্তু হ্যাঁ আমার যদি তুমি হ্যাঁ। বলো যে অবশ্যই যে ইন্টেন্স বন্ডিং বা ফ্রেন্ডশিপের বন্ডিংটা উই হ্যাড অ্যাট দ্যাট টাইম, উই হ্যাভ ডান 6-7 ফিল্মস টুগেদার, সেটা কোথাও না কোথাও লেটস বি ভেরি অনেস্ট এখন নেই। হুম। এবং সেই জায়গা থেকে মানে সেরকম আমি জানি না তুমি যে প্রশ্নটা করলে যে কাজ করলে এখন কিরকম ভাবে সিনস গুলো কিরকম দাঁড়াবে বা কি হবে, সেটার মধ্যে এখন ইয়ে করছি না, বাট হ্যাঁ সেই রকম ব্যাপারটা তো এখন নেই, এখন কেউ অফারও কিছু আসেনি সেরকম দুজনে একসাথে করার বা কিছু, এটা বলা মুশকিল। তুমি তো প্রথমটা গোবিন্দ দাদমাজেনা করেছিলে, আর এবার এর করলো অর্ডার ছাড়া বর্ডার ক্রস। তুমি নুসরাতকে শুভেচ্ছাও জানিয়েছো, এবং তোমার প্রোফাইলে আমি দেখি যে তুমি পোস্টও করেছো, গান সবকিছুই করেছো। আর কিছুক্ষণ পর তো তোমার সঙ্গে নুসরাতের দেখা হবে, কি কথা বলবে? না না, সেই সময় কথা বলার মতো সিচুয়েশনে দেখা হওয়াটা ডিফিকাল্ট, দ্য অনলি রিজন ইজ দ্যাট বিকজ যে রকম সিচুয়েশনে ইভেন্টটা হবে সেখানে কথা বলার মতো সিচুয়েশন একদমই থাকবে না, বিকজ আমরা যাব জাস্ট ইভেন্ট করে বেরিয়ে আসা এন্ড অল এভরিথিং, তো সেই রকম ইয়ে হবে না। বাট না দেখো, এটা আমাদের যে শুভেচ্ছা বার্তার কথাটা বলি, আমার ফিল্ম, এটা আমাদের সবার ফিল্ম, আমাদের সবার ওনারশিপ নিতে হবে। সো আমরা আমরা সবসময় এটা ভেবে চলি যে হ্যাঁ দিস ইজ আওয়ার ফিল্ম, প্রত্যেকটা জিনিস আমাদের সবার এই ফিল্মে, সুতরাং আমরা সবাই একজোট হয়ে প্রমোট করবো। একদমই তাই। অঙ্কুশ, একটা জিনিস দেখো, এই যে তোমার মনির আলম মারাত্মক লেভেলের একটা জায়গায় পৌঁছচ্ছে, এটা সবাই বুঝতে পারছে ছবি রিলিজের আগেই। এবার যেটা হয় না ইন্ডাস্ট্রিতে, ওই ধরনের চরিত্রের অফার বারবার আসতে থাকে। হ্যাঁ, তো তুমি তখন কি করবে? কিছু ঠিক করেছো? মানে এই ছবিটায় মনির আলম করলাম আমি এই ধরনের বা ওরকম একটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, আবার কি অঙ্কুশ করবে? মনির আলম কি জিনিস না সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। মানে মনির আলম থাক এখন অ্যান্টাগনিস্ট হিসেবেই থাক বা এরকমই থাক, বাট মনির আলম যে কি জিনিস, কি ক্যারেক্টার মনির আলম, আমি তো মানে সেইটা না লোকে সিনেমাটা দেখলে আরো বেশি করে বুঝতে পারবে। এবং আমার কাছে চরিত্রের ইন্টেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট। লোকে না একটা ট্যাগ নিয়ে নেয় যে ও অ্যান্টাগনিস্ট, ও এখন ভিলেন কেন করছে, ও অ্যান্টাগনিস্ট কেন করছে, বাট ইন্টেন্সিটিটা ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমার কাছে ওইটা অলওয়েজ, কারণ আমি আগেও বলেছি, অনেক ইন্টারভিউ তো আগে বলেছি, আমি তো কোনোদিন মোগ্যাম্বো শাকাল গব্বর সিং করবো না, যার কোনো প্রিন্সিপাল নেই, যখন নীতি নেই, রাস্তায় যাচ্ছে মেয়েদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, মেয়েদের কিডন্যাপ করে নিচ্ছে, বাচ্চাদের মেরে দিচ্ছে, আমি তো ওরকম জীবনে কোনোদিন করবো না ওরকম ধরনের ক্যারেক্টার। তো আমি কখন করবো, যে তুমি বললে না যে মনির আলমের এই যে এই ধরনের ক্যারেক্টার, আবার যদি এরকম এসেন্স আমি, বাট অবশ্যই নট সিমিলার টু মনির আলম, বাট কিছু কিছু জিনিস আমি মনির আলম কেন করেছি, কিছু কিছু জিনিস মনির আলমের মধ্যে আছে বলে আমি করেছি, তারই যদি একটা শেড বা এসেন্স ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে যদি আরেকটা ক্যারেক্টারের মধ্যে আমি পাই, তার মধ্যে যাই ছাপ পড়ুক, প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট এগুলো তো শব্দ, যাই ছাপ পড়ুক না কেন আমি করবো। ভিতরটা মনির আলমের, নাহলে দেখো আমি কোনোদিন না হলে জুলফিকার করতাম এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার যে একটাই গানে 5 মিনিটের জন্য ফার্স্ট হাফে আসছে, সেকেন্ড হাফে লাস্ট 40-45 মিনিটের বেশি নেই গোটা ছবিটার মধ্যে, এবং সেখান থেকে আমি যে প্রশংসা যে জিনিসটা কুড়িয়েছি, আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। আমি আক্তার ক্যারেক্টারটা করতামই না যদি আমি এত ভাবতাম। আমি কোনোদিন মানে ওই জন্য তুমি বললে না যে তোমার পরে সুপারস্টার কেন, আমি সঙ্গে সঙ্গে তোমায় আটকে বললাম আমি নিজেকে সুপারস্টার আমি ভাবি না বলে, আমি নইও সুপারস্টার। দ্য অনলি রিজন ইজ দ্যাট আমি কোনোদিন ওই ট্যাগটার পেছনেই দৌড়ইনি, নাহলে হয়তো আমি জুলফিকার করতাম না, আমি জুলফিকার করতাম না। আমরা দর্শক বলে না না, আমি দেখো আমি চিরকাল একটা জিনিস চেয়েছি, আমি চেয়েছি ট্যাগ ফ্যাগ আমার দরকার নেই, আমার চাই না, আমি চেয়েছি আমার ছবি এলে যেন মানুষ বিশ্বাস করে যে এ এমন একজন অভিনেতা যে এর ছবি দেখা যেতে পারে, যে হয়তো ছবি দারুণ হলো কিন্তু অঙ্কুশ যা জঘন্য অ্যাক্টিং করবে, এগুলো ট্রেলার যাই হোক, অঙ্কুশ আছে মানে যাস না ভাই, এ ফালতু অভিনয় করবে, এ ডুবিয়ে দেবে ছবিটা, ছবিটাই অঙ্কুশ আছে, হ্যাঁ তাহলে নিশ্চয়ই ভালো হবে, বা কোথাও বা ওর অভিনয়টা ওই কাজটা দেখতে আমার ভালো লাগবে। তো এই সুপারস্টার জিনিসগুলো না অন্য, এইগুলো হয় হচ্ছে যে একটা আবেগে চলে যাওয়া, হুড়মুড়িয়েও আছে বলে চলে যাওয়া না। আমি বিলিভ করি জায়গাটা আমার এখন নয়, আই নিড আ গুড ডিরেক্টর,
আই নিড আ গুড স্টোরি, আই নিড আ গুড ট্রেলার টু ব্যাক মি আপ। দ্যাটস আমি বলছি আমি সুপারস্টার, আমি ওটার ব্যাকিং আমার লাগবে, তাছাড়া আমি কিচ্ছু নই। একদমই তাই। ইচ্ছে ধরো এবার একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা মানে কি বলবো, মানে প্রাসঙ্গিকও বলতে পারি, আবার হঠাৎ করে উঠে আসা একটা প্রশ্ন। এই যে হল পাওয়া নিয়ে একটা চলছে চাপানুতোর, প্রযোজক হিসেবে, প্রডিউসার হিসেবে তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো? যেমন ধরো অনেকেই এখন আমরা শুনতে পাই যে ধরো প্রডিউসাররা টিকিট কেটে নিচ্ছে, কেটে নিয়ে হল ভর্তি করছে, তারপরে একটা সাকসেস পার্টি দিয়ে দেখাচ্ছে, কিংবা ব্যবসা যা করলো না তার থেকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল একটা অঙ্ক দেখাচ্ছে। এটা কি একটা স্ট্র্যাটেজি? টালিগঞ্জ টলিউড ইন্ডাস্ট্রি কি ইউজড উইথ ইট? ইটস আ কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি মিথ্যে মিথ্যে নয় ওইদিকে যাচ্ছি না। আমি একটা ফিগার বললাম ফর এক্সাম্পল, এটা কিন্তু সব জায়গায়, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু সব নিয়েই বলছি। সেই জন্য আমি জিজ্ঞেস ধরো আমি করলাম। একটা ফিগার বললাম যেটা ইন্টারনেটে দেখানো হলো বা কিছু, ধরো সত্যি মিথ্যের দিকে আমি যাচ্ছি না, ধরো সেটাকে 10 জন বিলিভ করলো, 10 জন করলো না, বা 10 জন বিলিভ তো করলো, যারা করলো তাদের কাছেই আমাদের এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বুঝতে পারলে? দ্যাট ইজ দ্য থিং। এবার এই যে আমার এই শোটা ধরো ফর এক্সাম্পল ভরছে না, আমি ধরো নিজে থেকে টিকিট কেটে লোক পাঠালাম, ঠিক আছে, কজন দেখতে যাচ্ছে সেটা টিকিট কেটে পাঠানো লোক না অর্গানিক্যালি গেছে, সেকেন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা অলওয়েজ ডিবেটেবল থাকবে, কারণ 4টে লোক বিলিভ করছে না, 3টে লোক বিলিভ কিন্তু করছে, তো আমি তো এই 3টে লোকের কাছে কেটার করতে পারলাম। সো ইট ইজ আ মার্কেটিং স্ট্র্যাটেজি। কতটা ঠিক কতটা ভুল তার মধ্যে গিয়ে লাভ নেই, কারণ এটা সব ইন্ডাস্ট্রিতেই এটা একটা ওপেন সিক্রেট, এটা একটা বিশাল বড় ওপেন সিক্রেট। এবং আমার মনে হয় যে এটা এরকমই থাক ওপেন সিক্রেট হিসেবে, বিকজ এটাকে আলো আধারিতেই থাক। কারণ আর সত্যি কথা বলতে আমি যেটা তোমায় বললাম যে বিশ্বাস করার লোকও আছে, অবিশ্বাস করার লোকও আছে, ঠিক আছে। মানে আমার এই মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে যে সত্যি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হয় এবং সত্যি যদি আরো মানুষ হলমুখী হয়, তো ঠিক আছে। মানে আমি আমি একটা জাস্ট এটার একটা পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলি, আমি কোম্পানির নাম নিচ্ছি না, একটা সফট ড্রিঙ্কস এর কোম্পানি, ঠিক আছে, তারা কিভাবে তাদের স্ট্র্যাটেজি করে পপুলারিটি বাড়িয়েছিল জানো? খুব ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ, মানে মার্কেটিং স্ট্র্যাটেজি কি জিনিস, তারা না নিজেরাই তাদের ক্যান, যে সফট ড্রিঙ্কের ক্যান, সেটা খেয়ে বা ফেলে যেটাই হোক এরকম মুড়িয়ে বিভিন্ন ডাস্টবিনে ফেলে রাখতো। আচ্ছা, বিভিন্ন ডাস্টবিনে ফেলে রাখতো। যখন নর্মাল লোক যেত সারা ডাস্টবিনে দেখতো, ডাস্টবিনটার সামনে 50টা বা ডাস্টবিনের কিছু একটা, ওরা ধরো কিছু একটা খেয়ে ফেলতে গেছে, বলছে আরে এই ক্যান, এতগুলো ক্যান কি এই জিনিসটা, সবাই খেয়ে খেয়ে ফেলছে, এত লোকে কনজিউম করছে, বাট ওরাই কিন্তু খেয়ে খেয়ে ফেলেছে বা হয়তো ফেলে দিয়ে মুড়িয়ে ফেলেছে ক্যানটা। সেইখান থেকে ওর পপুলারিটি গ্রো করে, আজকের দিনে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ এর মধ্যে সফট ড্রিঙ্কটা। But they started like this. বুঝতে পেরেছি। They started it like this. এরকম করে ফেলে রাখতো, যখনই যেত তখনই দেখতো যে এই ক্যানটা কি করছে, এখানে কি, এই ক্যানটা এখানে কেন, সব জায়গায়। এবার কিছু কিছু জায়গায় আমাদের যেমন এখানে হয়ে থাকে যে রাস্তার ওপরেও কিছু ময়লা ফেলা ওর মধ্যে গার্বেজ, তো গার্বেজের ওপর না এরকম ফেলে রাখতো, যখনই লোকজন যেত এই ক্যানটা কি, সব কোম্পানির লোকরা ফেলে রেখেছে ওখানে। তখন অত পপুলারিটি হয়নি লোকজনের কাছে, ওইভাবে পপুলারিটি বাড়িয়ে বাড়িয়ে লোকে তখন দোকানে গিয়ে গিয়ে কেনা শুরু করলো যে আমাকে ওই ক্যানটা দাও তো, ওই সফট ড্রিঙ্কের ক্যানটা, ওটা ওটা খাবো। ওইখান থেকে আজকে তারা ওয়ান অফ দ্য লিডিং। গট ইট। এইবারে একটা কথা বলো অঙ্কুশ, সেটা হচ্ছে যে ধরো তুমি একজন অভিনেতা, তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, কোথাও তুমি ফিতে কাটতে যাচ্ছ, কোথাও তোমাকে সম্বর্ধনা জানাচ্ছে তুমি যাচ্ছ, কিংবা তোমার কোনো বিজ্ঞাপনের অফার এলো তুমি সেখানে যাচ্ছ। এটা করতে গিয়ে তো বিপদে পড়েছো। তো এবার তুমি কতটা সাবধানী হতে পারে একজন অভিনেতা? তোমার কি মনে হয় যে কিভাবে তাদের এগোনো উচিত, যে ভাবা উচিত যে না এটা আমি করব, এটা আমি করব না, এটা করলে আমার সমস্যা হবে? কারণ তোমরা হচ্ছে এমন একজন মানুষ যারা হাঁচলে কাশলেও সেটা নিয়ে হয় কেউ বলে বাবা কি সুন্দর হেঁচেছে, কি বলো কি জঘন্য হেঁচেছে, এই জিনিসটা হয়। কিভাবে এগোবে তুমি ঠিক করছো? আমাদের 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 আমরা খুব ইজিলি আমাদেরকে জাজ করা হয়, এটা আমাদের অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের ক্ষেত্রে প্রচন্ড বড় একটা কনস বলতে পারো, যে আমাদের খুব ইজিলি জাজ করা হয়।
দেখো এখনকার লোক অনেক স্মার্ট হয়ে গেছে, ওরা সবাই জানে যে শাহরুখ খান যে ফোনটা ধরে কথা বলে সেটাও ইউজ করে না। ইউজ করে না। ঠিক আছে, XYZ কোনো অ্যাক্টর, সে বড় স্টার কে হলো, সে যে ক্রিমটা মাকে কোনো হিরোইন, সেই ক্রিমটা ওরা জীবনে ইউজ করে না। ঠিক আছে, একটা সিনেমা হলে যখন সিগারেট খাচ্ছে নিচে লিখে দিচ্ছে ওইটুকুই যে স্মোকিং ইজ ইনজুরিয়াস, সেটা যে খায় সেও জানে। তো আমরা যখন আমরা তো হিরোকে খেতে দেখি তখন নিজেরা এরকম করে সিগারেট ওই হিরোর মতো পোজ নি এই করি, ওটাও তো ইনফ্লুয়েন্স করছে, রাইট? আমাদের জব হচ্ছে যে আমাদের অবশ্যই টাকা দেওয়া হয়, কোনো একটা জিনিস আমরা এন্ডোর্স করলাম, এই করলাম, হ্যাঁ সবসময় থরো ব্যাকগ্রাউন্ড চেক করাটা সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাট হ্যাঁ এটা ঠিক যে আমরা সবকিছু করলে যেমন সেটা সবাই নকল করছে সেটাও হয় না, কিন্তু কিছু এদিক ওদিক হলে বলে যে তুমি করলে তো এত ইনফ্লুয়েন্স হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এটাও আবার বলে। তো আমাদের এইটা ফেস করতে হয়, বাট হ্যাঁ অবশ্যই কিছু না কিছু আমাদের মাথায় রাখা উচিত যে অবশ্যই যদি 5টা লোক ইনফ্লুয়েন্স হয় সেখানে আমাদের একটু কনসিয়াস তো থাকা উচিত। একদমই তাই। রক্তবীজ 2 আসছে, 26 তারিখ মুক্তি পাচ্ছে। আমি আপনাদের আগেও বলেছি, আমি নিজেও বলছি যে এখানে আমরা এক অন্য অঙ্কুশকে দেখতে পাবো, যে অঙ্কুশ সমস্ত কিছু ছাপিয়ে যাবে। তুমি কি বলবে দর্শকদের? না, দর্শকদের এটাই দর্শকদের এটাই বলবো যে প্লিজ তোমরা সকলেই রক্তবীজ 2 দেখো, এবং একটা অন্যভাবে আমি একটা চরিত্র ট্রাই করেছি। প্লিজ জানিও কেমন লাগলো, ভালো খারাপ যেটাই হোক প্লিজ জানিও, যাতে অ্যাজ অ্যান অ্যাক্টর আরো নিজেকে আমি ইমপ্রুভ করতে পারি। পুরোটাই তোমাদের ফিডব্যাকের উপর দাঁড়িয়ে। প্লিজ রক্তবীজ 1 কে যেরকম তোমরা ভালোবাসা দিয়েছো, রক্তবীজ 2 কে তার 2 গুণ 3 গুণ বেশি ভালোবাসা দাও, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। আর সকলেই অবশ্যই পুজো খুব ভালো করে এনজয় করো। আমি একটা কথা আপনাদের বলতে পারি, রক্তবীজ 2 দেখার পরে আপনারা সবাই এটা বলতে বাধ্য হবেন, অঙ্কুশ অঙ্কুশ অঙ্কুশ, থ্যাংক ইউ, এই আওয়াজটা উঠবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।